ফার্স্ট এপিসোড শেষ হয়েছিল যে ইউতা ইউজির বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, যা ইউজির ভিতরে থাকা শকুনা টের পেয়ে যায়। আর আমরা এদিকে দেখতে পাই চৌজো নাওয়াইয়ার হাতে মার খাচ্ছে। আর নাওয়াইয়ার স্পিড এত বেশি যে চৌজো ওর সামনে কোনো টেকনিক ইউজ করার সুযোগ পাচ্ছিল না। কিন্তু চৌজো নাওয়াইয়ার হাতে এতবার মার খাওয়ার পরও বারবার উঠে দাঁড়াচ্ছে, যা দেখে নাওয়াইয়ার একটু বিরক্ত লাগে। এই দেখে নাওয়াইয়া জিজ্ঞেস করে, তুমি কি জিনিস? চৌজো বলে, আমি 9 জনের বড় ভাই। এরপরে চৌজো ফলোয়িং রেড স্কেল নামে একটি টেকনিক ইউজ করে, যেটা ব্যবহার করে ও চোখের পাওয়ার বাড়িয়ে নেয়, যেটাতে নাওয়াইয়ার সকল মুভমেন্ট দেখতে পারে। তখন নাওয়াইয়া আবার চৌজোর উপরে অ্যাটাক করে দেয়। আর চৌজো এবার প্রায় নাওয়াইয়াকে ধরে ফেলেছিল, কিন্তু নাওয়াইয়া নিচু হয়ে চৌজোর পেটের মধ্যে অ্যাটাক করে দেয়। আর আমরা দেখতে পারি চৌজোর পেট থেকে রক্ত বের হচ্ছিল, কারণ নাওয়াইয়া ওই সময় ওর পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছিল। নাওয়াইয়া বলে, ফলোয়িং রেড স্কেল টেকনিক তাই না? খুবই ভালো, কিন্তু তুমি অনেক জেদি, তাই আমাকে অস্ত্র ব্যবহার করতেই হইল। আর তুমি তো ব্লাড ম্যানিপুলেশন টেকনিক ব্যবহার করো, তাই নিজের বের হতে থাকা রক্তকে আটকাতে পারবে। কিন্তু দেখা যাক এই অবস্থায় তুমি কতক্ষণ ফাইট করতে পারবে। আর আমি যে এখানে অস্ত্র ব্যবহার করেছি এটা আবার কাউকে বলো না। আর তখন আবার নাওয়াইয়া বলে, আমার অস্ত্র ব্যবহার করা সর্সারদেরকে পছন্দ নয়, ওদেরকে আমার দেখতেও ইচ্ছা করে না। ওরা অস্ত্র নিয়ে ঘুরে, আমার বড় ভাই এরকম সবসময় অস্ত্র নিয়ে ঘুরে। আবার ওরা সবাই যে দোষারোপ করে। আবার চৌজো জিজ্ঞাসা করে, তুমি কি করে যে তুমি তোমার ভাইরে হেট করো কিনা? নাওয়াইয়া বলে যে হ্যাঁ, যে বড় ভাই ছোট ভাই থেকেও দুর্বল, সেই বড় ভাইয়ের তো মরে যাওয়া উচিত। চৌজো বলে যে যোগ্য হোক বা না হোক, এক বড় ভাই ছোট ভাইয়ের জন্য রোল মডেল হয়। বড় ভাই যদি ভুল পথে যায় সেটা ছোট ভাই এড়িয়ে চলতে পারে, বড় ভাই যদি সঠিক পথে যায় তাহলে সেটা ছোট ভাই ফলো করতে পারে। হতে পারে তোমার বড় ভাই দুর্বল বলে আজকে তুমি এত শক্তিশালী। জিজ্ঞাসা করলে না যে আমি এত জেদি কেন? কারণ আমার সামনে কোনো রোল মডেল ছিল না, আমি বারবার ভুল করেছি, তারপরও আমার সকল ভাইদের সামনে দিয়ে হাঁটতে হয়েছে, এই জন্যই আমি এত শক্তিশালী। আর সেই টানেলের ভিতর দিয়ে পানির বন্যার মতো রক্ত আসতে শুরু করে। নাওয়াইয়া সেই টানেলের মধ্যে দিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করে, আর ভাবতেছিল এত রক্তক্ষরণের পরেও বেঁচে আছে কিভাবে। আসলে নাওয়াইয়া তো জানতোই না যে চৌজো কোনো মানুষ না, চৌজো হলো একটি হাইব্রিড ডেড পেন্টিং, যারা নিজের কার্স এনার্জিকে ব্লাডে ম্যানিপুলেট করতে পারে। মানে যতক্ষণ এদের মধ্যে কার্স এনার্জি আছে তারা মরবে না। নাওয়াইয়া নিজের সুপার স্পিড ব্যবহার করে এই রক্তের বন্যার থেকে বেঁচে যায়, কিন্তু খেয়াল করে যে ওর পা নিচে রক্তে আঠার মতো আটকে গিয়েছে। তখন চৌজো এসে ওর উপরে অ্যাটাক করতে যায় আর বলে যে এটা আমার চেকমেট। তখন নাওয়াইয়া জানা ওর টেকনিক হচ্ছে 24 FPS, যেটাতে নাওয়াইয়া 1 সেকেন্ডের মধ্যে 24টা মুভ করতে পারে। তাহলে চলো দেখা যাক। নাওয়াইয়া আবারও চৌজোর উপরে অ্যাটাক করতে যায়, আর আমাদেরকে জানানো হয় যে 150 বছর ধরে পরিশ্রম করে চৌজো একটি সুপারনোভা টেকনিক ইউজ করা শিখেছে, যেটাতে ও টার্গেটের উপরে চারদিক থেকে পিয়ার্সিং ব্লাড অ্যাটাক করতে পারে। আর এই অ্যাটাক থেকে নাওয়াইয়া বাঁচতে পারে না, নাওয়াইয়ার অবস্থা খারাপ হয়ে যায়। চৌজো ওর দিকে আগাইতে থাকে আর বলে যে বুঝতে পেরেছি তুমি তোমার ভাইকে কখনোই ভালোবাসতে পারবে না। এরপর চৌজো ওর উপরে ফাইনাল অ্যাটাক করার জন্য রেডি হয়, কিন্তু তখনই ওর পিছিয়ে ইউটা চলে আসে। এবার ইউটা চৌজোকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ইউটা নিজের সাথে ইউজির বডিও নিয়ে আসে এবং নাওয়াইকে বলে যে বুঝতে পারছি তোমার অবস্থা খুবই খারাপ। তখন নাওয়াইয়া বলে যে আমাকে ছোট করে দেখিস না। তখনই নাওয়াইয়ার মুখ থেকে রক্তভূমি আসতে শুরু করে, কারণ চৌজো কোনো মানুষ ছিল না, তাই চৌজোর রক্ত ওর কাছে বিষের মতো। ইউতা বলে যে আমি তোমাকে রিভার্স কাস্টিং ইউজ করে তোমাকে হিল করতে পারি, কিন্তু এর বদলে তোমাকে হায়ার আপকে যে বলতে হবে আমি ইউজিকে মেরে ফেলেছি। এরপরে আমরা একটি ইউজির ভীষণ দেখতে পারি, যেখানে ইউজি তাদের অনেক ছোট। ইউজির সামনে তার বাবা ছিল। তখনই ওর দাদা এসে বলে যে তুমি তোমার লাইফ যেভাবে ইচ্ছা কাটাও, কিন্তু ওই মেয়ে থেকে দূরে থাকো। কিন্তু তুজির বাবা জিন বলে যে অন্তত আমার বাচ্চার সামনে এই কথা বলো না, কারণ বাচ্চাদের অনেক কিছু মনে থাকে। আমি জানি তোমার একটা বাচ্চা দরকার ছিল, কিন্তু কাউরের মৃত্যু। তখনই সেখানে একটি মেয়ে চলে আসে, যেটা অ্যাকচুয়ালি ইউজির মা। ইউজির মা এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে শ্বশুর? তোমরা খেয়াল করে দেখবা যে কাউরের মাথাও ছেঁড়ার দাগ আছে, মানে কাউরি হচ্ছে ইউজির আসল মা, কিন্তু কাউর মারা গেছে, তার বডিতে এখন অন্য কেউ রয়েছে, যেটা তোমরা বুঝতেই পারছো, যেমনটা তোমরা এখন গেটের বডিতে দেখতে পারো। কিন্তু এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, এটা তোমরা সামনের এপিসোডে জানতে পারবে। যাই হোক, ইউজির স্বপ্ন শেষ হয় আর আমরা দেখতে পারি ইউজি চোখ খোলে আর ও উঠে দেখতেই পারে ওর সামনে ইউতা বসা ছিল। আর ইউতা বলে থ্যাঙ্কস গডনেস। আর ইউজি তাদেরই তো কিছুই বুঝতে পারছিল না। তখন ইউটা বলে যে আমার সাথে গোজো সেপ্টেম্বর মাসে দেখা করতে আসছিল, আর গোজো তোমাকে দেখে রাখতে বলেছিল, তাই তোমাকে মারার অভিনয় করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তখনই আমাদেরকে দেখানো হয় গোজো ইউতাকে বলে যে ইউতা, আমার যদি কিছু হয়ে যায় তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের দিকে খেয়াল রাখো, আর যদি হাকারির কথা বলি ও এমনিতেই ঠিক থাকবে। এই কথা শুনে তো ইউটার বিশ্বাসই হয় না। সে বলে যে আপনি তো গোজো সেন্স, আপনার কি হবে?
তখন গোজো ইউতাকে বলে, ইউতা তুমি বিশেষ করে ইউজির দিকে খেয়াল রাখো, কারণ ও তোমার মতোই ওকেও জুজুৎসু হায়ারাপরা মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল, আর এই জন্যই তোমাকে মারার অভিনয় করতে হয়েছে আমাকে। আর এটা যদি আমি না করতাম তাহলে জুজুৎসু হায়ারাপরা অন্য কাউকে কাজটি দিয়ে দিত, তাহলে তোমাকে মরতেই হতো। আর জুজুৎসু হায়ারাপরা এতটা বলদ না, ওরা ইউতার কাছ থেকে বাউন্ডিং বাউ বা আদা টাইপ একটা জিনিস কিছু নিয়েছিল, যার জন্য ইউতাকে অবশ্যই ইউজিকে মারতে হবে। তখন ইউজি ভেবে বলে, আমি বাঁচলাম কি করে? তখন ইউতা বলে, আমার রিভার্স কার্স টেকনিকের জন্য তোমার হৃদয় বন্ধ হওয়ার সাথে সাথে ওটাকে আমি হিল করে দিয়েছিলাম। এটিতে হায়ারাপের দেওয়া অদা পূরণ হলো এবং ইউজিকে বাঁচানোও হলো। আর ইউজির জন্য মরে আবার জীবিত হওয়ার তো নতুন কিছু না, ওকে আবার আগেও সুকুনা হিল করেছিল। বেশিরভাগ মানুষ জানেই না যে ইউতা হিল করতে পারে, তাই এখনের জন্য এটি ঠিক আছে, কিন্তু একদিন না একদিন সবাই জানতেই পারবে। কিন্তু বড় কথা হলো ইউজি এখন সবার কাছেই মৃত। কিন্তু ইউজি বলে যে, তুমি আমার জন্য এত কিছু কেন করলা? তখন ইউটা বলে, আমি যাদের পরোয়া করি তারা তোমার পরোয়া করে, আর আমার কাছে একসময় এরকম ভয়ানক পাওয়ার ছিল, আর তোমার কাছে যে পাওয়ার আছে এটা তোমার না, তাই এটাতে তোমার কোনো দোষও নেই। তখনই সেখানে ম্যাগুমি আসে, ইউজিকে নিয়ে জুজুৎসু হাই ফিরিয়ে দিতে চায়, বলে যে আমরা তোমাকে লুকিয়ে নিয়ে যেতে পারবো। ইউজি বলে, আমি যেতে পারবো না, শিবুইয়ার ইনসিডেন্টে আমার জন্য অনেক মানুষ মারা গেছে। ম্যাগুমি বলে, ওটা তো তোমার কোনো দোষ ছিল না। তখন ম্যাগুমি বলে, আমরা কোনো হিরো না, আমরা হলাম জুজুৎসু সর্সারার, আমাদেরকে মানুষ কখনোই বুঝতে পারবে না, তারপরও মানুষদেরকে হেল্প করে যেতে হবে, জানে বোঝাতে পারে আমাদের অস্তিত্ব রয়েছে। তখন ইউজি বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না, তাহলে তোমার উপরও বিপদ চলে আসবে। তখন ম্যাগুমি বলে, এইসবের কোনো সময় নেই, আমাদেরকে এখন অনেক মানুষ বাঁচাতে হবে, আমি জানি তুমি এটা করতে চাও, তাহলে তুমি সবার আগে আমাকে বাঁচাও ইতাদোরি। কারণ কেনজাকু যে বর্তমানে গেটের মধ্যে রয়েছে ও প্ল্যান বানিয়ে নিয়েছে, যেটাতে যাদের মধ্যে কার্স এনার্জি রয়েছে এরা একজন আরেকজনের সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করবে, আর এটাকে বলা হয় কালিং গেম, যেটার মধ্যে ম্যাগুমির বোনকেও সামিল করা হয়েছে। আর এই জন্যই ম্যাগুমি ইউজিকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো। এরপর আমাদের কালিং গেমের কিছু নিয়ম দেখানো হয়, যার মধ্যে 19 দিনের মধ্যেই সকল প্লেয়ারদেরকে এন্টার করতে হবে, আর কেউ যদি রুলস ব্রেক করে তাহলে তার সব কার্স এনার্জি রিমুভ করে ফেলা হবে, যার ফলে তার মৃত্যু হবে। পার্টিসিপেট করার জন্য সকলকেই কলোনিতে আসতে হবে, একজন আরেকজনকে মারলে এর বদলে পয়েন্ট দেওয়া হবে। কেউ যদি 100 পয়েন্ট কালেক্ট করে ফেলে তাহলে সে গেম মাস্টারের সাথে নেগোশিয়েট করে নতুন রুলস অ্যাড করতে পারবে। যেসব নন প্লেয়ার ব্যারিয়ারের মধ্যে এন্টার করবে তারাও প্লেয়ার হয়ে যাবে, আর কারো পয়েন্ট যদি 19 দিন পর্যন্ত সেম থাকে সেও মারা যাবে। এগুলোই রুলস খুব ইম্পর্টেন্ট, আর বাকি সবগুলো সম্পর্কে তোমরা পরে জানতে পারবে। তখন ইউজি ইতাদোরি বলে, শকুনা তো ম্যাগুমিকে নিয়ে কোনো প্ল্যান তো বানাইতেছে, শিবুয়ার মধ্যে অনেকগুলো ফিঙ্গার আমাকে খাইয়ে দেওয়া হয়েছিল, যার কারণে শকুনা আমার বডিতে কন্ট্রোল পেয়ে যায়। এখন আমার মধ্যে শকুনা 15টা ফিঙ্গার রয়েছে, তবে আমার বিশ্বাস শকুনা আর আমার বডিতে কন্ট্রোল নিতে পারবে না। তবে আবারও যদি আমি শকুনা হয়ে যাই তাহলে ইউটা তুমি আমাকে মেরে দিও। তখন ইউতা বলে, ঠিক আছে। ইউজি বলে, ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে? তখন ম্যাগুমি বলে, সবার আগে আমাদেরকে জুজুৎসু হাই গিয়ে মাস্টার তেঙ্গেনের সাথে দেখা করতে হবে, যাতে আমরা জানতে পারি কিভাবে আমরা গোজোকে মুক্ত করতে পারবো, আর কেনজাকু কি ভাবতেছে, সামনে কি করবে। কালিঙ্গেন জুজুৎসু সর্সারাসদের উপর একটি টেরোরিস্ট অ্যাটাকের মতো, তাই সিচুয়েশন যদি কন্ট্রোল করতে হয় তাই এইসবের উত্তর আমাদেরকে জানতে হবে, আর আমার বিশ্বাস এই সব কিছুর উত্তর লর্ড তেঙ্গেনই দিতে পারবে। তখন ইউজি ইতাদোরি বলে, এই বিষয়ে হয়তো ইউকি বেশি জানতে পারে সম্ভবত, যেটাতে ম্যাগুমি জানায় ইউকির সাথে ওর প্রথমেই কথা হয়েছে, আর এই প্ল্যান মূলত ইউকিরই। আর ইউকির এখন হায়ারাপদের সাথে দেখা করতে চায় না, তাই ও জুজুৎসু হাই লুকিয়ে রয়েছে। ইউজি বলে যে, আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো লর্ড টেঙ্গেনের ব্যারিয়ার, ওখানে হাজারটা দরজা রয়েছে যা সবসময় উল্টোপাল্টা হতে থাকে। এর মধ্যে একটি দরজা রয়েছে যেটা টম অফ স্টাফ করিডরে নিয়ে যাবে, যেখানে লর্ড টেঙ্গেন থাকে। এই জন্য আমরা যদি সঠিক দরজা সিলেক্ট করতে না পারি তাহলে আমরা কখনোই লর্ড টেঙ্গেনের সাথে দেখা করতে পারবো না। এরপরে ইউজি নোবারার সম্পর্কে জিজ্ঞাসা করে যে, নোবারার কি অবস্থা, নোবারা কি ঠিক আছে? তখন ম্যাগুমি চুপ করে থাকে, যেটা থেকে ইউজি বুঝতে পারে নোবারা মারা গেছে। তখন সেখানে চোজো এসে বলে যে ওখানে ঢোকার একটা রাস্তা আছে, আর চোজোকে দেখে ম্যাগুমি অবাক হয়ে যায়। দেখতে পাচ্ছ ম্যাগুমির চেহারার এক্সপ্রেশন। ইউজি যখন ভিতরে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, এটাতে চোজো বলে, মনে আছে এই মাহিটো আমাদেরকে এবং শকুনার ফিঙ্গার চুরি করেছিল, আমরা ওইভাবে প্রবেশ করব। এরপরে এরা সবাই জুজুৎসু সাইতে চলে আসে। এখানে মাকিও ছিল। মাকিকে দেখতে এখন পুরোপুরি অন্যরকম রাখতেছিল, কারণ শিবিওতে মাকিকে যোগও পুড়িয়ে দিয়েছিল, যেটা ঠিক তো হয়ে গেছে, বাট ওর শরীরে পোড়া দাগ রয়ে গেছে। ইউকিও এখানে ছিল। চোজো এদেরকে বলে, ইস্টার করিডোরের রাস্তায় একটি তিজোরি রয়েছে, যেটার মধ্যে জুজুৎসু হাইয়ের কাস্ট অন্যান্য অবজেক্টগুলো রাখা হয়, যেগুলোর মধ্যে চোজো 6 বাই অর্থাৎ ডেড পেইন্টিংয়ের যে বডিগুলো রাখা আছে সেগুলো ছিল, যেটা চোজো সেন্স করতে পারে। যেটা থেকে মাকি বলে, সবকিছু ঠিক আছে, এই ব্যক্তি কে? তখন ইউজি বলে, ধরো না এটা আমার বড় ভাই। যেটা শুনে চোজো অনেক খুশি হয়। এরপরে সবাই দরজাটা দিয়ে প্রবেশ করে, যেটা টম শব্দ করিডোরের দিকে যায়। পথে চোজো সেই তিজুরির রাস্তাও দেখতে পারে, আর বলে, খুব তাড়াতাড়ি আমার ভাইদেরকে আমি মুক্ত করব। পথে একটা জায়গায় নিচে রক্ত লেগেছিল, যেটার ব্যাপারে ইউজি জিজ্ঞাসা করে, যেটাতে
কথাতে ইউকি বলে এটা হলো 12 বছর আগের ঘটনা আর এখান থেকেই সবকিছু শুরু হয়। আর ফ্রেন্ডস, তোমাদের যদি মনে না থাকে এখানেই তোজি রিকোকে গুলি মেরেছিল, যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে এরা সবাই মিলে মেইন হলের মধ্যে প্রবেশ করে। তবে চারদিকে আলো ছাড়া সবাই কিছু আর দেখতে পাচ্ছিল না। তখন ইউকি বলে যে টেঙ্গেনের ইচ্ছা হলে বাকিরা সবাই তাকে দেখতে পারবে। ইউকি ভেবেছিল গোজো যেহেতু স্থির হয়ে গেছে তাই টেঙ্গেন হয়তো এদের সাথে দেখা করবে। মাস্টার টেঙ্গেনকে না পেরে এরা সবাই ফিরে যেতে শুরু করে। আর তখনই পিছন থেকে মাস্টার টেঙ্গেন ডাক দেয় এদেরকে আর বলে কেমন আছো তোমরা। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আর ফ্রেন্ডস, তোমরা 3 দিন পর একটি করে এপিসোড পাবে। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে।